আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল তাতা সংবাদ শিরোনাম। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ওবায়দুল হাসান সহ 6 বিচারপতির পদত্যাগ। রংপুরে সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সমবেদনা জানিয়েছেন সাইদের বাবা মাকে। হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। পুড়ে যাওয়া থানাগুলো পরিষ্কার করছে শিক্ষার্থীরা, সীমিত আকারে 417টি থানার কার্যক্রম চালু। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাতে তাঁকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে দুপুরে প্রধান বিচারপতির পদ থেকে ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সাইদের বাবা মার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে শনিবার সকালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় কান্নায় ভেঙে পড়েন আবু সাইদের বাবা মা। তাদের বিচার চাই, ফাঁসি চাই। ভার্সিটিতে ওনার যেন স্মৃতি থাকে, সারা বাংলাদেশে যেন ওদের নাম থাকে, সেই রকম একটা স্মৃতি। তাকে জানি প্রথম বীরের সম্মান হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়, এটা আমার প্রথম চাওয়া। আর তার নাম জানি সব জায়গাতে স্বর্ণ অক্ষরে লেখা থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আবু সাইদ এখন বাংলাদেশের প্রতিটি ঘরের সন্তান। সারা জাতিকে আমরা বলতে চাই, যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেল, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। তিনি আরো বলেন, কোথাও যেন কেউ ধর্ম নিয়ে কথাবার্তা বলে কোনো গোলযোগ সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। এর আগে সকাল 10:30টার দিকে মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বহনকারী হেলিকপ্টার পীরগঞ্জের মেরিন একাডেমিতে অবতরণ করে। দীপ্ত বার্তা কক্ষ। ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংঘর্ষ ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বিএনপি কোনোভাবেই জড়িত নয়। গণমাধ্যমের ভূমিকা নিয়ে ফখরুল বলেন, বিভিন্ন দেশ সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়। বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না।
দর্শক, যেমনটা জানিয়েছিলাম, দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাতে তাঁকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে দুপুরে প্রধান বিচারপতির পদ থেকে ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। শনিবার সকালে ফুল কোর্ট সভা ডেকেছিলেন বিদায়ী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে সকাল 10:30 থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে অংশ নেন শতাধিক আইনজীবী। প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার আইন মন্ত্রণালয়ে প্রধান বিচারপতির সঙ্গে আপিল বিভাগের 5 বিচারপতিও পদত্যাগ জমা দেন। তারা হলেন এম এনায়েতুর রহিম, মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। বিচারপতি আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফের হাইকোর্টের সামনে বিক্ষোভ করে। তাদের পক্ষ থেকে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। পরে রাতে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হামলা ও আগুনে পুড়ে যাওয়া থানাগুলো এখনও ধ্বংসস্তূপ। স্বেচ্ছাশ্রমে থানা প্রাঙ্গণের জঞ্জাল পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সমাজে মানবিক পুলিশের প্রয়োজন। সজীব, তাহমিদ, প্রিয়, সাফাকাত, শান্ত, মুগ্ধের গ্রাফিতি আঁকা আছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার দেয়ালে। এরকম নাম জানা বা না জানা অনেকের প্রাণের বিনিময়ে সফল ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পুলিশের কিছু ঊর্ধ্বতন সদস্যের বিতর্কিত ভূমিকার কারণে ছাত্র জনতার প্রতিপক্ষ হয় এই বাহিনী। তবে দিন গড়াতেই পেশাদার আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করে সাধারণ মানুষ। তাই থানার ভেতরে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করেন তারা। ধ্বংসযজ্ঞ আমাদের সেটাকে আমরা সেটা পছন্দ করি না, কারণ এই ধ্বংস আমরা চাই না। আমরা দেশকে আসলে সুন্দর করে গড়ে তুলতে চাই। যেসব এলাকায় লুটপাট অর্থাৎ সন্ত্রাসী যা চলছে, যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাড়াতাড়ি কাজ শুরু করে তাহলে এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে। আমাদের স্টুডেন্টরা কিন্তু এখন আমরা ভার্সিটি বা স্কুলের যে স্টুডেন্টরা আছে এখন পর্যন্ত আমরা ক্লাসে যাইতে পারতেছি না। এর মূল কারণ হচ্ছে তারা আসতে পারতেছে না, হয়তোবা তারাও নিরাপত্তাহীনতায় ভুগতেছে। শুক্রবার থেকে সীমিত আকারে শুরু হয় ঢাকার 29টি থানা সহ দেশের 417টি থানার কার্যক্রম। আর সেগুলোতে মোতায়েন রয়েছে সেনা সদস্যরা। আমরা একসাথে দেশ গড়তে চাই। এখন আমরা পুলিশ সহ আমরা পুলিশের কাছে প্রত্যাশা করি তারা জনগণের সাথে বন্ধুর মতো আচরণ করবে। পুলিশ যেন কোনো রাজনৈতিক দলের ভিতর না থাকে, আর পুলিশ যেন কোনো চাঁদাবাজি বা এরকম কোনো কিছু ভিতরে না থাকে। আমরা এরকম পুলিশ চাই। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনী 58 জেলায় 206টি ক্যাম্প স্থাপন করেছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক নির্বাচনের আকাঙ্ক্ষা আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের প্রত্যাশা, এগুলো পূরণে যতদিন সময় লাগবে অন্তর্বর্তী সরকার ততদিন থাকবে, এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অর্থ উপদেষ্টা জানান, ব্যাংক খাতে আস্থা ফেরানো ও সামষ্টিক অর্থনীতিতে গতি আনতে কাজ করবে সরকার। আজ সচিবালয়ে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। সাপ্তাহিক ছুটির দিন থাকলেও শনিবার সচিবালয়ে অফিস করেন সরকারের আইন ও অর্থ উপদেষ্টা। সকালে নিজ কার্যালয়ের বাইরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত সংস্কার করে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত জায়গায় পদায়নের প্রত্যয় জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন এই উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে
যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়, যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। বেলা ৩টার দিকে সচিবালয়ে আসেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যাংক খাতে আস্থা ফেরানো চ্যালেঞ্জিং হলেও আর্থিক খাতে সংস্কারে উদ্যোগী হবেন তিনি। ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো থাকবে। বাজারে যেটা মূল্যস্ফীতি হতে যত সম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষ, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাব। আমরা তো খুব একেবারে বেশি দিন আমরা থাকাদের ইচ্ছা নাই করে, পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরো দ্রুত নিয়ে যেতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফেরানো হবে কিনা রবিবার সিদ্ধান্ত হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বড় বড় হাসপাতালে সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। আতঙ্কে এখনও কাজে যোগ দেননি অনেক কর্তা ব্যক্তি ও চিকিৎসক। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান রোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিদিনই রোগীর চাপ থাকে এখানে। আর বড় কোনো দুর্যোগ হলে এই চাপ কয়েক গুণ বেড়ে যায়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আহত অনেককেই এই হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। রাজধানীর অন্যান্য হাসপাতালেও ছিল রোগীর চাপ। চিকিৎসকদের মধ্যেও রাজনৈতিক মতাদর্শের সমর্থক রয়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগপন্থী অনেক চিকিৎসক আসছেন না। মেইন ডাক্তার হলে কম পাওয়া গেছে, আর যারা সেলম্যান করছে এই ডাক্তারগুলো সবসময় পাওয়া গেছে। একটু ত্রুটি পড়ছে আর কি, কাজকর্মে মানুষ আতঙ্কে ছিল, তো তেমন একটা আসতে পারে নাই। ডিউটির ডাক্তার কন্টিনিউ আসছে, কিন্তু বড় ডাক্তার একটু কম আসছে। মানে রোগীদেরকে নিয়ে তারা একটু অবহেলা করে বেশি, আর মনে করেন পরিবেশ এরকম হয়ে গেছে, রাখার মতো কোনো সিস্টেম নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এখনও তালা। প্রশাসনিক বেশ কিছু কর্মকর্তা কর্মস্থলের বাইরে রয়েছেন, তবে অনেক চিকিৎসক আসছেন। সার্বিক বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সাম্য, ন্যায় বিচার ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনাবিদরা। আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, সব অংশীজনের সহায়তায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। স্বাধীনতার ৫৩ বছরে তারুণ্যের হাত ধরে জাতি পেয়েছে এক ভিন্ন রকম দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনাবিদদের প্রত্যাশা শিরোনামে শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার বিভাগ, জাতীয় সংসদ ও নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য পূর্ণ প্রতিষ্ঠা সহ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। একটি সাম্য ও ন্যায্যতা ভিত্তিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রের সকল অংশীজনের ন্যায় পরিকল্পনাবিদদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স প্রতিজ্ঞাবদ্ধ। পরিকল্পনাবিদদের প্রস্তাবিত রূপরেখা অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের রূপরেখা তৈরি কাজ শুরু করেছি, খুব শীঘ্রই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেব। আপনারা অবগত আছেন যে আমরা স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলাম, সেটার আমরা কিছু পরিমার্জন এবং আপডেট করে নতুন সংস্করণ খুব শীঘ্রই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় সহ উপদেষ্টা পরিষদের কাছে এটা তুলে দেব, এবং এখানে আমাদের বিস্তারিত প্রস্তাবনা থাকবে। অর্থনৈতিক সংকট চলাকালে উচ্চাভিলাষী প্রকল্প না নেওয়ার পরামর্শ দেন পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান। বর্তমানে যে ইকোনমিক ক্রাইসিসে আছে, সেখানে আমাদের আগের মতো উচ্চাভিলাষী প্রকল্প না করে যে প্রকল্পগুলো জনগণের বেশি উপকারে লাগবে, উপকারভোগী হবে, যেটা ঋণের বোঝা বাড়াবে না, সেই বিষয়গুলো নিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে পেশাজীবী সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনাবিদরা। এই দাবিগুলো সার্বজনীন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সড়কে যেখানে সেখানে থামানো যাচ্ছে না গাড়ি, নেই উল্টো পথে চলার সুযোগ। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে দেয়া হচ্ছে লঘু শাস্তি। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়াও নেই চালকদের। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তুলতে পারছেন না বাসের হেল্পাররা, কারণ সড়ক এখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। কখনো তীব্র রোদ, কখনো বা
অঝরে বৃষ্টি। রাজধানীতে এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পঞ্চম দিনের মতো সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। যেখানে দীর্ঘদিনের চেষ্টাতেও রাজধানীর তীব্র যানজট কমাতে পারেনি ট্রাফিক পুলিশ, সেখানে 6 আগস্ট থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা এনেছেন। ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং অপরকে মেনে চলতে সহযোগিতা করুন। শিক্ষার্থীদের বাঁশি, লাঠি কিংবা হাতের ইশারায় চলছে নগরের সব যানবাহন। মাইক্রো, বাস, মোটরসাইকেল কিংবা রিকশার জন্য লেন আলাদা করে চলছে নিয়ন্ত্রণ। ফলে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। ট্রাফিক নিয়মগুলারে সুন্দর করে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, যাতে করে কোনো রাস্তায় যানজট না হয়। আমরা স্টুডেন্টরা সবাই এই জন্য এগিয়ে আসছি, যাতে আমাদের নগরবাসীদের কোনো ভোগান্তি না হয়। জনসাধারণ আমাদের কথা অত্যন্ত সুন্দরভাবে মানছে এবং আমাদের কাজে ওরা অত্যন্ত সন্তুষ্ট। রাজধানীতে এখন সব সড়কের চিত্র প্রায় একই। শিক্ষার্থীদের সাথে কাজ করছেন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও। ট্রাফিক পুলিশ পুনরায় দায়িত্ব না নেওয়া পর্যন্ত সড়কে থাকবেন তারা। দেশকে আর সুন্দর করতে চাই। আমি একটা স্বাধীন বাংলাদেশে আছি, যেহেতু এখন আমার দেশে এই সমস্যাগুলো চলছে। হ্যাঁ, কিছু কিছু যারা আইন অমান্য করছে আমরা তাদেরকে বুঝিয়ে বলতেছি, যতদিন দেশের প্রয়োজনে লাগে আমরা সেবা দিয়ে যাব। যাত্রাপথে মোটরসাইকেল আরোহীরা হেলমেট না থাকলে বাধার মুখে পড়ছেন। চলতি পথে এক স্থানে দীর্ঘক্ষণ বাস দাঁড়াতে দিচ্ছে না শিক্ষার্থীরা। সন্তানের সাথে সড়কে নেমেছেন কোনো অভিভাবকও। হ্যাঁ, আমারই ভুল ছিল, এটা শুধরানোর দায়িত্ব আমারই। হেলমেট পরি নাই। যদি কেউ হেলমেট পরে না আসে, তাকে আমরা কিছু সময়ের জন্য এখানে আটকে রাখছি এবং তাকে দিয়ে ট্রাফিক কন্ট্রোল করাচ্ছি। আমাদের সেই ভোগান্তিটা পোহাতে হচ্ছে না, আমরা খুব স্মুথলি আসতে পারছি। রাস্তা পার হতে শৃঙ্খলা মানছেন পথচারীরাও। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর গ্রাফিতি আঁকা হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে। শিক্ষার্থীদের দাবি, এগুলো দেখে পরের প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দে আত্মহারা হয়ে ওঠে পুরো দেশ। যাদের ত্যাগে এই আন্দোলন সফল হয়েছে তাদের স্মরণে রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা। আর যেহেতু দেশটা এখন আমাদের হাতে, তো এখন আমাদেরই উদ্দেশ্য এটাকে ঠিক করে রাখা, দেশটাকে সুন্দর করে চালানো। অনেক ধরনের স্লোগানই ছিল, যেটা হচ্ছে এখনকার টাইমের সাথে মানানসই না। তো এই জন্য আমরা দেয়ালগুলো একটু সুন্দর দেখানোর জন্য আবার নতুন করে গ্রাফিতি করতে। আগামী প্রজন্মের জন্য এগুলো আঁকা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মানুষজন যে এত মারা গেল, আমাদের ছাত্র, আমাদের ভাই বোনেরা, তো তাদের আসলে একটু স্মরণে রাখার জন্য মানুষ যেন তাদের আরও মনে রাখে। আমাদের পরবর্তী যারা আসবে, জুনিয়ররা যারা আছে, তাদেরকে আমাদের এই 24 সালটা সম্পর্কে জানানো, তারা যাতে দেশটাকে আমাদের মতো করে ভালোবাসতে পারে, তাই একটু তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের কাজগুলো করা। এমন উদ্যোগে যোগ দিচ্ছেন পথচারী ও অভিভাবকরাও। আসলে আমার খুব ভালো লাগতেছে। আমি যখন ফার্মগেট থেকে আসতেছিলাম তখন থেকে শিক্ষার্থীরা সবাই আর্ট করতেছে, এই কারণে ওদের উৎসাহ দেখে আমি আসছি এখানে। আমি ওদেরকে উৎসাহিত করছি, কারণ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। অনেক ছাত্ররা যেহেতু দেশের জন্য জীবন দিয়েছে, অনেক আন্দোলন করে স্বাধীন হয়েছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে রাজধানীবাসী। কোটা সংস্কার থেকে স্বৈরাচারী সরকার পতনের তুমুল আন্দোলনের নানা চিত্র আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে তুলে ধরা হচ্ছে প্রাণ হারানো শহীদদের ত্যাগ। এর মাধ্যমে আগামী প্রজন্মকে বার্তা দেয়া হচ্ছে, এই দেশ আমার, এই দেশ আমাদের, এই দেশের বিকল্প আমি এবং আমরা নিজে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর 7 সদস্য আহত হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বেলা 3টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফ পাড়ায় জড়ো হয় অনেকে। এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকলে দুই পাশের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও 7টি হলের প্রভোস্ট তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে বিকেলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানান, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নরসিংদীতে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে ৮৮,৫০,০০০ টাকা উদ্ধার করেছে। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর সাহে প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, প্রাইভেট কারটি নরসিংদী থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। এ সময় তারা গাড়িটি থামালে চালক ও 2 যাত্রীর কথোপকথনের সন্দেহ হয়। এক পর্যায়ে প্রাইভেট কারে থাকা 2টি ব্যাগ তল্লাশি করে ৮৮,৫০,০০০ টাকা পেয়ে আনসার সদস্যদের ডেকে আনে তারা। এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানালে টাকা ও গাড়িতে থাকা 3 জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সংখ্যালঘুদের নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তি প্রদান এবং অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 8 দফা দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অবরোধে 3 দিনের সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় যে মানুষরা আছে তাদের উপর নির্যাতন হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আসলে এখানে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। গোটা সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই আমাদের বিনতি, হিন্দুদের পাশে দাঁড়ান, হিন্দুদের রক্ষা করুন। এটা বাংলাটা আমাদের সবার, কারো একার না। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজর রাখতে মোদি সরকার একটি কমিটি তৈরি করেছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স অ্যাকাউন্টে এক পোস্টে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই কমিটি বাংলাদেশে তাদের কাউন্টারপার্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো উন্মুক্ত রাখবে, যাতে বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় গাজা উপত্যকার একটি স্কুলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। শনিবার সকালে এই হামলা চালানো হয়, তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফজরের নামাজের সময় বাস্তুচ্যুত লোকদের টার্গেট করেই এই হামলা করে হয়েছে। বাইরের চাকচিক্য থাকলেও বিসিবিতে কাজের স্বচ্ছতা খুব কম বলে মনে করেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। স্বেচ্ছাচারিতার কারণে দেশের ক্রিকেট এগোয়নি বলেও মন্তব্য করেন তিনি। খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন, যেটা বাইরে থেকে অনেকেই মনে করে এর চাকচমক দেখে মনে করে বা অনেক কিছু দেখে মনে হয় যেন বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনার দরকার। শেষ করব দীপ্ত সংবাদ, নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ওবায়দুল হাসান সহ 6 বিচারপতির পদত্যাগ। রংপুরে সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সমবেদনা জানিয়েছেন সাইদের বাবা মাকে। হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। পুড়ে যাওয়া থানাগুলো পরিষ্কার করছে শিক্ষার্থীরা, সীমিত আকারে 538টি থানার কার্যক্রম চালু। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।